শিশুদের পুষ্টি নিশ্চিতের স্কুল ফিডিং প্রকল্পে পুকুর চুরি, সস্তা আর নিম্নমানের খাবারের সপ্তাহে 17 কোটি টাকা লুট, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। রুটি ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত সরকার, 3 মাসে আরও অবনতির দিকে গণতন্ত্র মূল্যায়ন। এনসিপি মুখপাত্রের সংসদে অভিজ্ঞতা অর্জনে মনোযোগী হতে চান আখতার। আমাদের যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আর কি, সে জায়গায় অভিভাবকত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বড় কমতি বলে আমি মনে করি। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন, পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। নাটোরের প্রত্যন্ত গ্রামে পালন হচ্ছে মরুর প্রাণী দুম্বা। ওজন ভেদে দাম হাঁকা হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত। দূর দূরান্ত থেকেও আসছেন ক্রেতারা। মরুভূমির এই প্রাণী যে আসলে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, এটা আমাদের ধারণাই ছিল না। দুম্বার পরিচর্যা করতে আমাদের খুব ভালো লাগে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, তারা দেখতে আমাদেরও ভালো লাগে, তাদেরও ভালো লাগে। ঈদের আগে পোলাও চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। অভিযোগ তদারকি না থাকায় অপ্রতিরোধ সিন্ডিকেট। হামে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে সিলেটে। টিকা না দেয়া থাকায় আর স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতির কারণে সংক্রমণ। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে হচ্ছে 2টি পুলিশ একাডেমি। চট্টগ্রামের বিভিন্ন জোনে অপরাধ দমনে নানা পরিকল্পনা প্রশাসনের। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কেমন চলছে সরকারি প্রাথমিক স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আল আমিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পড়া হচ্ছে 1.5 কোটি টাকা। সপ্তাহে ডিম বন্ডটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। রিপোর্টের জন্য ছবি তুলেছেন সহকর্মী লুৎফর রহমান। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে 2 দিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? 20 টাকা খাবার দিয়ে আমার লাভ আছে কি? লাভ নেই। আর বাচ্চাদের কিছু হয়ে যেতে তাহলে কি করতে পারো? দিতে আমাকে বাচ্চা 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে দুপুরের খাবার, সেই খাবার এসেছে মিড ডে মিলের। বন্ডটি কতটা ঠিকঠাক, ডিম কতটা ঠিকঠাক, সেটি আমরা অনুসন্ধান করব। হাতত নিয়ে বুঝতে পারছি এই রুটি খাওয়ার খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা ফাঙ্গাস, যার কারণে এই খামিরটা এই গন্ধটা আসতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত নেয়নি। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। খামিরটা ভিজা আছে না, এই রুটিটা খেলে কিন্তু পেটে ব্যথা হবে, আপনারও হবে। আশেপাশের আরো কয়েকটি জেলা ঘুরে দেখতে চাই আমরা। রুটি
ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ একটা গন্ধ বের হয়, খেতে পারি না তাই আমরা ফেলে দিই। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে ন্যূনতম 60 গ্রাম ওজনের, প্রতি পিসের দাম 14 টাকা পর্যন্ত। এটার ওজন 35 গ্রামের বেশি হবে, 40 গ্রামের বেশি মনে হচ্ছে না তো, এরকমই হবে। এটি সরকারি হিসেবে অন্তত 60 গ্রাম দিতে হবে, সেটি 45 কিংবা 50 গ্রামের বেশি কোনোভাবেই মনে হচ্ছে না। এই আকারের ডিম মেপে দেখতে চাই আমরা। 43 গ্রাম, 39 গ্রাম। আপনার চোখে সবচেয়ে বড় ডিম যেটা সেটা দেন। ও, এটাও 51। 60 গ্রাম না দিয়ে কম ওজনের ডিম দেয় কি লাভ হচ্ছে সংশ্লিষ্টদের জানতে পাবনার একটি খামারে যাই আমরা। মানে 1 টাকা কম বেশ। আচ্ছা, তার মানে ছোট ডিম যদি কেনা যায় তাহলে টাকা কম লাগে। হ্যাঁ, টাকা কম লাগে। 55 গ্রামের থেকে বড়র ভিতরে চলে যায়। যে কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। শুধু কম ওজন আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। ডিম কি হয়? আর কলার বিষয়ে স্কুলগুলোর শিক্ষার্থীরা কি বলছেন? মাঝখানে কলা খারাপ থাকে। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। এই স্কুলের শিক্ষার্থীরা এমন মন খারাপ করে কলা খাচ্ছেন কেন? কলাটা পাকেনি, কষ্ট লাগছে। কলা অনেক শক্ত এবং কষ লাগছে। এই ৯-৬ থেমে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জেও, যেখানে খাবার দিচ্ছেন MS সমতা ট্রেডার্স। আজকে সবচেয়ে বড় কলা দিয়েছে, সেই কলার ওজনটা আমরা দেখতে চাই। 100 গ্রাম ওজনের কলা দেওয়ার কথা, সেই কলাতেও পকেট কাটছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে? উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। ওই আর কি 120টা আছে, 3 টাকা 3.5 টাকা পরে আর কি পার পিস। এইটা যেমন 200 গ্রাম, এটা যদি আরো ছোট হয় সেটার দাম তো আরো কম। হ্যাঁ, কম হবে। এটা কি কলা? নওগাঁ থেকে এবার রাজশাহীর গোদাগাড়িতে আমরা। সেখানকার স্কুলগুলোতেও কলা মানেই কম দামের কলা ছিল প্রতিটা পিসের জন্য। যে পরিমাণ বাজেট দেওয়া হয়েছে তাতে 29,58,750 জন শিক্ষার্থীর জন্য যদি প্রতি কলায় অন্তত 60 টাকা করে পকেটে ঢুকানো যায়, প্রতি সপ্তাহে অসাধু কর্মকর্তারা পকেটে ঢুকিয়ে নিচ্ছেন 2 কোটি টাকা। নিম্নমানের কলা, রুটি, ডিম খেয়ে বিভিন্ন স্থানে অসুস্থ হয়েছেন 3 শতাধিক শিক্ষার্থী। বেশি অসুস্থ হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জে। 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এই শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন 20 জন শিক্ষার্থী। পাউরুটি খেয়ে আমার পেট ব্যথা এবং বমি হয়েছিল। শুধু রাজশাহী বিভাগের 12 উপজেলায় 2.25 লাখ শিক্ষার্থীর জন্য কলা, রুটি, ডিম সরবরাহ করে গণ উন্নয়ন কর্ম কাক। কি ব্যাখ্যা দেবেন তারা? সব সরবরাহকারীর জবাব প্রায় এক। কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন প্রকল্প পরিচালক? অ্যাকশনটা আমাদের নিতে হবে, কারণ আসলে কোমলমতি বাচ্চাদের এই খাওয়া কোনো ক্রমেই আমরা এই বিষয়ে কোনো প্রকারের ছাড় দিতে রাজি নেই। কিছু ব্যবস্থা নেয়ার পরেও যখন সমাধান হচ্ছে না, তখন শিশু স্বাস্থ্যের কি হাল? উপাদানগুলো যদি ক্ষতিকর থাকে, সেটা বাচ্চাদের কারো লিভারের ক্ষতি হতে পারে, বা আর যদি বাসি পচা থাকে তাহলে ডায়রিয়া হতে পারে, বা জন্ডিস হতে পারে, হেপাটাইটিস E এগুলো হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টা বলছেন, আর্থিক অনিয়মে শিশুরা যেন ঝুঁকিতে না পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। ব্যাপক দুর্নীতি হলে বড় ধরনের ব্যবস্থা নিতে হবে।
দেশের ১৫০ উপজেলায় ৫,৫০০ কোটি টাকার প্রকল্পে যাদের কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে অনিয়ম, তাদের বিষয়ে কিছু কি জানেন মন্ত্রী? ৪৮ গ্রামের উপরে কোনো ডিম নেই, দেওয়ার কথা ৬০ গ্রাম, কলা দেওয়ার গ্রাম ১০০ গ্রাম, ৯০ গ্রামের বেশি কলা পাইনি এবং সেগুলো সব সাগর কলা। সারা বাংলাদেশে ১১টা উপজেলার চিত্র একই। আপনি নির্দেশনা দেওয়ার পরেও কেন এমন ঘটনা ঘটছে? এই যে আজকে দিয়ে আসছি যে হেডমাস্টার এবং ম্যানেজমেন্ট কমিটি এই কমিটিতে থাকবে, তারা বুঝে নেবে। আর আপনারা যেটা করছেন এই জন্যই তো আমরা ধরতে পারছি, আরও করবেন। এই শপথ দেশের প্রতিটি নাগরিকের জন্য, কিন্তু সে কথা মনে রাখেনি স্কুল ফিডিং প্রকল্পের সংশ্লিষ্টরা। বর্তমানে ৫ প্রকার খাবার দেয়া হচ্ছে শিশুদের। আগামীতে দেশের সরকারি সব প্রাথমিকে খাবার দিতে ১২,০০০ কোটি টাকা খরচ করতে চায় সরকার। কিন্তু দুর্নীতির লাগাম যদি না টানা যায় তাহলে ফের বঞ্চিতই থেকে যাবে এইসব কোমলমতি শিক্ষার্থীরা। আল আমিনা কখন, যমুনা নিউজ, বাংলাদেশ। রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে সরকারের বেশি ব্যস্ত, এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের ৩ মাসে তার মূল্যায়ন অন্তর্বর্তী সরকারের তুলনায় বেশি অরাজনৈতিক আচরণ করছে বিএনপি সরকার। এতে গণতন্ত্র যাচ্ছে আরও খারাপের দিকে। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিজেদের সমালোচনাও করেছেন, বলেছেন নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনও জানার বাকি অনেক। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে থাকছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে 17 ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি সরকার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য শপথ হয় সংসদে বিরোধী দলেরও, যেখানে 6টি আসন এনসিপির। বিরোধী দলীয় চিফ হুইপের পদ এনসিপির। গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ, জ্বালানি তেল সহ নানান ইস্যুতে সংসদের প্রথম অধিবেশনটা ছিল বেশ ঘটনাবহুল। ছিল মতপার্থক্য, নানা ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য। আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। 3 মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কি মূল্যায়ন এনসিপির? এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে আরও খারাপ দিকে যাচ্ছে। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন। পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। তো এইটা তো আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্টে হওয়ার কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টে আমরা আশা করি যে হি উইল বি পলিটিক্যালি বোল্ড, পলিটিক্যালি সাউন্ড, অ্যান্ড এটা মনে হইতে হবে যে হি ইজ লিডিং দ্য কান্ট্রি অর হি ইজ লিডিং দ্য পার্টি অ্যাজ ওয়েল। সরকার এই 3 মাসে তারা অনেকগুলো কার্ড তারা ইস্যু করেছে, কিন্তু এই যে কার্ডগুলো তারা উদ্বোধন করলেন, সেই কার্ডগুলো সেটার অর্থটা কোথায় থেকে আসবে, সেটা আসলে কতজন মানুষের মাঝে এটা বিতরণ করা হবে, এই যে সামগ্রিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা উপস্থাপন করতে পারেন নাই। আমাদের যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আর কি, সে জায়গায় অভিভাবকত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বড় কমতি বলে আমি মনে করি। নিজেদের নিয়ে মূল্যায়নে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, নতুন হিসেবে সংসদে এখনো জানার জায়গা বাকি আছে। যদি জানার জায়গাগুলো প্রসারিত হয় তাহলে সংসদে কথা বলার জায়গায় আরও পরিণত হতে পারবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। আমরা যেহেতু নতুন, আমাদের সমালোচনার নিজের জায়গা, উপলব্ধির একটা জায়গা আছে। সেটা হলো যে এই সংসদে যে প্রসিডিউরগুলো আছে এবং প্রিভিয়াসের প্র্যাকটিসগুলো আছে আর কি, সেই জায়গাটাতে আমাদের জানার জায়গা এখনও পর্যন্ত কম আছে। এবং আমি মনে করি যে যদি আমাদের সেই জানার জায়গাগুলো আরও একটু প্রসারিত হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের সংসদের মধ্যে আমাদের কথা বলার জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা আরও পরিণত আমরা হতে পারবো। এরই মধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দল রাজপথে আন্দোলনে। এই সংকট কাটিয়ে জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান এনসিপি নেতাদের। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
মরুর প্রাণী দুম্বা পালন হচ্ছে নাটোরে। গুরুদাসপুর উপজেলার পাথুরিয়া গ্রামে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে খামার। ঈদুল আজহাকে সামনে রেখে দুম্বার চাহিদাও বেড়েছে। এই খামারে 14 প্রজাতির ছাগল, বিভিন্ন জাতের গরু আর গারলও রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে। সুবিশাল পুকুরের ধারে ছায়াঘেরা প্রকৃতিতে 32 বিঘা জমির উপর গড়ে উঠেছে ভাই ভাই ছাগল ও দুম্বা খামার। খামারটিতে রয়েছে 14 প্রজাতির 300 ছাগল, এছাড়াও রয়েছে গারল এবং গরু। তবে বিশাল পরিসরের এই খামারটির অন্যতম আকর্ষণ মরুভূমির প্রাণী দুম্বা। এরই মধ্যে জেলার একমাত্র দুম্বা খামার হিসাবে পরিচিতিও পেয়েছে এটি। 2007 সালে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে 2 জোড়া দুম্বা সংগ্রহ করেন খামারি হান্নান সরকার। সেই থেকে দিনে দিনে খামারে বেড়েছে দুম্বার সংখ্যা। গত কোরবানিতে এই খামার থেকে 80টি দুম্বা বিক্রি হয়েছিল। বর্তমানে খামারটিতে টার্কি, আওয়াসি, নাগরী জাতের দুম্বার সংখ্যা 60টি, যার মধ্যে 30টি দুম্বা এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ওজন কোনোটির 1.5 মণ, কোনোটির আবার 4 মণ। এক একটি দুম্বার দাম 1,20,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত। খামারি জানান মরুভূমির এই প্রাণীর রোগবালাই কম, সেই সাথে কম খাবার খরচও। দেশের তাপমাত্রার সাথেও মানিয়ে নিয়েছে প্রাণীটি। বছরে শুধু 3 বার কৃমির ডোজটা করতে হয়, অন্য কোনো অসুখ বিসুখ নেই। আর মরুভূমির প্রাণী হিসাবে আমাদের দেশে ধরেন তাপমাত্রা 0.5% মিডিয়াম, যার কারণে এটা সর্বোচ্চ পারফেক্ট আমাদের দেশের। 50-60 কেজি থেকে শুরু করে 4 মণ পর্যন্ত লাইভ ওয়েট হয় এক একটা দুম্বা। বিভিন্ন প্রজাতির দুম্বা এবং ডরপার, গারল, বিভিন্ন প্রজাতির এবং অন্যান্য বিভিন্ন 12 থেকে 13 প্রজাতির ছাগল রেখে থাকি আমরা। উন্নত এগুলো দেখেই কিন্তু অনেক নতুন উদ্যোক্তা আর কি তৈরি হচ্ছে বাংলাদেশে। বর্তমানে খামারটির বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে 23 জন শ্রমিক দিনরাত কাজ করছেন। পশুগুলোকে পরিপাটি, সুস্থ ও রোগমুক্ত রাখতে বাড়তি যত্নও নেন তারা। শুরুতে চাহিদা না থাকলেও দুম্বার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে কোরবানির মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতারা। অনেকে আবার ছুটে আসেন শুধু দেখার জন্য। দুম্বা পালনে সাফল্য দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। খাদ্য খরচটা একেবারে কম, আর এরা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। মরুভূমির এই প্রাণী যে আসলে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, এটা আমাদের ধারণাই ছিল না। দুম্বার পরিচর্যা করতে আমাদের খুব ভালো লাগে। বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, তারা দেখতে আমাদেরও ভালো লাগে, তাদেরও ভালো লাগে, তারাও আনন্দ পায়। বছরে 2 বার বাচ্চা দেয়, এজন্য হচ্ছে দুম্বা অনেক লাভজনক। সাধারণত একটি বাচ্চা দেয়, অনেক আবার যাদের ভাগ্য ভালো তখন 2টা বাচ্চা দেয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দেশের আবহাওয়া দুম্বা পালনের উপযোগী ও লাভজনক হওয়ায় এই দেশে বাণিজ্যিকভাবে দুম্বা পালনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের দেশীয় গরমের পরিমাণ বাড়ছে, এখানে তো কোনো অসুবিধা নেই, দুম্বা পালা যেতেই পারে এবং যে কোনো ব্যক্তি দুম্বা পালন করতে পারবে, এরকম আবহাওয়া আমাদের দেশে রয়েছে আমি মনে করি। সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক লালন পালন পদ্ধতি, সঠিক পরিকল্পনার মাধ্যমে দুম্বা পালন দেশের গবাদি পশু খাতে নতুন এক বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ঈদের আগে পোলার চালের বাজারে অস্থিরতা, মানভেদে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। উৎপাদন কমে যাওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানীরা। অভিযোগ তদারকি না থাকার কারণে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সিন্ডিকেট। তিনজন মিলে পোলার চাল এনে আমরা সবাই ভাগে যোগে রান্না করে আমরা ঈদের দিন ঈদ পালন করি, সবাই মিলে খাই অল্প অল্প করে। আমাদের বাচ্চাদের খুশি তো আমাদের খুশি, সেজন্য মা না খেয়েও থাকে, বাচ্চাদের এই খাবারটা খাওয়ায়। কিন্তু ওনাদের সাপোর্ট করাইল বস্তির এমন শিল্পীদের কাছে পোলাও খাওয়া বিলাসিতা। আগে বছরে অন্তত 1 থেকে 2 বার সুগন্ধি চালের হাড়ি চড়ত। দাম বেড়ে যাওয়ায় এখন সেই হিসাব মেলাতেও হিমশিম অবস্থা। শখের বিষয় তো সবারই থাকে যে ভালো একটা খাবার খাই বছরে একবার। আমরা তো প্রতিদিন খেতে পারি না, কিন্তু বছরে একবার তো আমাদের খেতে হয় একটু, সেটাও তো পারি না, অনেক দাম হয়ে গেছে। বাঙালির আভিজাত্য আর জামাই আদরে পোলাওয়ের কোনো বিকল্প নেই। পারিবারিক অনুষ্ঠানে যে পোলাও ছিল অবধারিত, সে চাল কিনতে গিয়ে কিছুটা ধাক্কায় মধ্যবিত্তরাও। শখের বিষয়, ছেলে পেলে বাচ্চাদের দিতে পারলে ভালো লাগে, কিন্তু আগে সপ্তাহে হইতো, এখন দামের কারণে মাসে একবার ঠেকেছে। কিন্তু ঈদের সময় তো আমাদের করতেই হবে, বাচ্চারা খাবে, মেয়ের জামাই খাবে, সবাই খাবে। আয়ের তো খুব একটা বাড়ছে না, কিন্তু ব্যয়, স্পেশালি ইনফ্লেশন এমনভাবে বাড়ছে
যে আমাদের যারা চাকরিজীবী তাদের জন্য আসলে সংসার চালানো কঠিনই হয়ে যাচ্ছে। বাজারে পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। খোলা চাল 140 থেকে 160 টাকায়। প্যাকেটজাত চাল যেটা বিক্রি হতো 160 বা 165 টাকায়, তা কিনতে এখন গুনতে হচ্ছে প্রায় 200 টাকা। অথচ সরবরাহে কোনো ঘাটতি নেই। তাহলে কেন এই অস্থিরতা? আড়তদার, পাইকার আর খুচরা ব্যবসায়ীদের দাবি ধানের উৎপাদন কমে গেছে, সাথে যোগ হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব। উৎপাদন 50%। গত বছর ধানের দাম পেয়েছিল না, কৃষকরা না পাওয়ার জন্য এবার হচ্ছে আতপ ধানের মানে চাষ করেনি, এটা হচ্ছে মূল কারণ। তেলের দাম বাড়ছে যেহেতু আমরা খরচটা তো চালের উপরে উঠবো, সবজির উপরে উঠবো, সব পণ্যের দাম নিত্য পণ্যের দাম এই জন্য একটু বেশি বাড়ছে। তেলের দাম গাড়ি ভাড়া বেশি লাগে। কিনা পড়া 170 টাকা, বিক্রি 90 টাকা। কোম্পানিরা জিজ্ঞাসা করলে তেলের দাম যোগ করে, তারপরে ওই বাজার কাইসেস মাল মানে শর্টে গেছে, পুরান চাউলের দাম বেশি কোম্পানির লোকেরা বলে। ঈদকে সামনে রেখে বাড়ছে পোলাওয়ের চাহিদা। ক্রেতাদের অভিযোগ এই সংকট কৃত্রিম। আগেই চাল মজুত করে রেখে ঈদের বাজারে বেশি দামে বিক্রি পায় তারা। তারা যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করি। আগে কিনছে 130, 35, 40, এখন তো 160 চায়, 65 চায়। এগুলো এইটাই তো আমরা জানি, বাজারটা এইভাবেই চলতেছে। 1 কেজি চালে যদি 5 টাকা বাঁচে, তাহলে 50 কেজি চালে আপনার 250 টাকা বেঁচে যাবে। আর 250 টাকা দিয়ে একটা ফ্যামিলি অন্তত 2টি দিন শান্তি মতন খাইতে পারবে। বাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত মজুদ আছে চালের। দাম বাড়ানোর এই সিন্ডিকেট না ভাঙতে পারলে এবার ঈদে পোলাও জুটবে না খেটে খাওয়া মানুষের পাতে। আবারও পোলাও চালের আবাদ হবে আগস্ট সেপ্টেম্বরে। ফলন আসতে নভেম্বর ডিসেম্বর, জানুয়ারিতে বাজারে আসবে নতুন চাল। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকায় কার্গো ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রাত 1টা নাগাদ হয় এই ঘটনা। পুলিশ জানায় নিহত জাকারিয়ার বাড়ি ঠাকুরগাঁও। রাজধানীতে রাইড শেয়ারের পাশাপাশি থাকতেন হেমায়েতপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ব্যক্তি রাতে মহাখালীর দিক থেকে একজন যাত্রী নিয়ে বিজয় সরণির দিকে যাচ্ছিলেন। জাহাঙ্গীর গেটের কাছে পৌঁছালে পাশের কার্গো ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল সহ চালক পেছনের চাকার নিচে পড়ে যান। শরীরের একাংশ থেতলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার বাইকটা পিছে, ওনার বাইকটা আগে। এর মধ্যে এই লরিটা ওইদিকে না গিয়ে ওইদিকে অনেকটাই ছিল, থাকার পরে এইদিকে চাপ দিছে, তখন এই বাইকটা ভিতরে ঢুকে গেছে। লরির এই সাইডটা চাকা নিচে ঢুকেছিল, বাইক ছিল শরীরের উপরে, পরে বাইক সরানো হয়েছে। বাইক সরানোর পরে ওনারা বের করছি। বের করানোর পর থেকে ওনার আবার শরীর থেকে রক্ত বের হইতেছিল। ড্রাইভারটা তখন নিচে নামছিল একটু হঠাৎ করে, পরে ওনাকে দেখতে যেয়ে ড্রাইভারটা পালিয়ে গেছে। ফরিদপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে আতাদি টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে থাকা আরেকটি মাছ বহনকারী পিকআপ এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, যাদের মধ্যে একজন মাছ বহনকারী যানের চালক মোহাম্মদ শামীম, অপরজন তার হেল্পার। এখনও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর 2টি ট্রাকে জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রাইভারের সামনে 2জন মাছের গাড়ি অ্যাক্সিডেন্ট, 2জন ড্রাইভার মারা যায়। এক গাড়ির চাকা বাস্ট হয়েছে, পিছনে কোনো আর এক গাড়ি যেয়ে বাম্পারে ওই গাড়ি মারিয়েছে, কিন্তু ওই গাড়ির ড্রাইভার মারা গেছে, কিন্তু আর একজন যে মারা গেছে তার এখন পর্যন্ত আমরা শনাক্ত করা পারি নেই। রাস্তার সার্বিক অবস্থা ভালো আছে, আর গাড়ি দুটো আমাদের হেফাজত ভাঙা হেফাজতে নেওয়া হয়েছে, তদন্ত চলমান আছে। সিলেটে উল্লেখযোগ্য হারে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্ক রোগীরা। হাসপাতালে ভর্তি রোগীর বড় অংশই এখন প্রাপ্তবয়স্ক। চিকিৎসকরা বলছেন এটি অস্বাভাবিক। সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন তারা। 34 বছর বয়সী শাহবীর মিয়া সপ্তাহখানেক আগে আক্রান্ত হন জ্বরে। তারপর থেকেই ডায়রিয়া, বমি ও শরীরে রেশের মতো দেখা দিলে ভর্তি হন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অ্যান্টিবায়োটিক নিয়ে করে নিয়ে রেস্ট লইছি প্রায় 4-5 দিন, কোনো উন্নতি হয় নাই। তারপরে এমার্জেন্সি ভাবে সিলেট আসছি।
তবে শাহবিরি নয়, হাসপাতালে ভর্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবার উপসর্গগুলো একই। যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই নেননি হামের টিকা। জ্বর ছিল, গত সোমবারে জ্বর ছিল, আর গত 2 দিন থেকে র্যাশ বের হয়েছে, আর এটা নিয়ে আর কি ভর্তি হয়েছি। প্রথম অবস্থায় জ্বর আসছিল, জ্বর থেকে হচ্ছে আপনার তারপরে মাথা ব্যথা, বমি, তারপরে আপনার পাতলা পায়খানা, আনুষঙ্গিক আরো অনেক সমস্যা। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্ক রোগীদের এমন হার অস্বাভাবিক। টিকা দেয়া না থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় শিশুদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে প্রাপ্তবয়স্করা। জ্বর, শ্বাসকষ্ট, অনেক সময় হেমাটেমেসিস মেলে না বলি আমরা, পায়খানার সাথে রক্ত যাওয়া বা বমির সাথে রক্ত যাওয়া এবং ডায়রিয়াও থাকে। তাদেরকে আসলে যথাযথ আমরা চিকিৎসা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা 2-1 তাদেরকে আইসিইউ সেবা দেওয়া লেগেছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তারা ন্যাচারালি বলেন বা ভ্যাকসিন ইনডিউসড বলেন, তারা আসলে ইমিউনাইজড না, যে কারণে ওই ট্রান্সমিশন যেটা হয় বাচ্চাদের ট্রান্সমিশনের মাধ্যমে হয়তো এদের হয়ে যাচ্ছে। হামে আক্রান্ত হলেও প্রাপ্তবয়স্কদের সুস্থতার হার বেশি। তবে আক্রান্তদের ভবিষ্যতে শারীরিক জটিলতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য সংশ্লিষ্টরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইফটিজিং এর দায়ে 3 ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে তাদের আটক করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইসলামনগর ফটকে পাশের এলাকার বাসিন্দা টিপু সুলতান 2 নারী শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসঙ্গতিপূর্ণ আচরণ করেন। অভিযুক্তকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে যান শিক্ষার্থীরা। এদিকে বটতলার এক হোটেল কর্মচারী মোহাম্মদ নাইম মুঠোফোনে ভিডিও ধারণ করার সময় এক ছাত্রীকে স্পর্শ করেছেন এমন অভিযোগেও তাকেও থানায় সোপর্দ করা হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এলাকায় ছাত্রীদের সামনে জামা খুলে ঘোরাফেরা করছিলেন সাদ্দাম হোসেন নামের এক যুবক। সে আ.ফ.ম. কামাল উদ্দিন হল সংলগ্ন এক হোটেলের কর্মচারী। তাকে উত্ত্যক্ত করার দায়ে থানায় সোপর্দ করা হয়। দুটি পুলিশ একাডেমি হচ্ছে জঙ্গল সলিমপুরে। চট্টগ্রামে একসময় যা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল, যৌথ অভিযানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানে কারাগার সহ আরও বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। জঙ্গল সলিমপুর, রাউজান সহ বিভিন্ন জোনে অপরাধ দমনে পরিকল্পনার কথা জানান চট্টগ্রামের নতুন পুলিশ সুপার। কদিন আগেও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে পারত না বলে যেটিকে বলা হতো দেশের ভেতর আরেক দেশ। গত মার্চে যৌথ বাহিনীর 4000 সদস্যের অভিযানে দখলমুক্ত হলে পাল্টে যায় চিত্র। প্রায় 3100 একর আয়তনের সেই জঙ্গল সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছেন, তো ওখানে একটা 2 দিনবার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, তো ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে। 24-এর 5 আগস্টের পর সন্ত্রাসের জনপদ রাউজান ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড। প্রকাশ্যে চলে অবৈধ অস্ত্রের ব্যবহার। অন্যান্য উপজেলায়ও সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণের ঘটনা বেড়েছে। এই অবস্থায় অপরাধ দমনে পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার। বড় ধরনের এটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা একটু আগাচ্ছি, একটু আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই প্রতি বছরের নিয়মিত চিত্র। সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্যে আতঙ্কে থাকেন ক্রেতা বিক্রেতারা। গরু যাতায়াতের পথে যেন কোনো জায়গায় মিসিং এর বা ডাকাতি বা ছিনতাই বা মিসিং এর বিষয় যেন না আসে বা মিসিং না হয়, সেটার জন্য আমাদের তৎপরতা অধিক মাত্রায় এটা থাকবে এবং প্রয়োজন হলে আমাদের যা আছে আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এবং বাইরে থেকে প্রয়োজন হলে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
রাজধানীর উত্তরখান এলাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। রোববার মাগরিবের নামাজের পর মাস্টারপাড়ার মুক্তার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্বজনরা জানান রড ও ইট দিয়ে তার মাথা শরীরে আঘাত করা হয়েছে। আহত এম এ মালিক একজন জমি ব্যবসায়ী। তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত উত্তরখান মহিলা দলের সাবেক আহ্বায়ক কাজল রেখা। চাঁদাবাজি প্রমাণ মেলায় কাজল রেখাকে বহিষ্কার করে বিএনপি। এতে ক্ষুব্ধ হয়ে মালিকের উপর হামলা চালায় নেত্রীর ছেলে মুন ও তার সহযোগী আলামিন। আহত স্বজনদের অভিযোগ, ৫ আগস্টের আগে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন মুন। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তারে এখন দলের থেকে বঞ্চিত করে দিছে। তার এখন ছেলে মুন আলামিন সহ ওরে গাড়ি থেকে নামিয়া বলছে যে আমার মারে তো সাক্ষাৎকারের জন্য দলের থেকে বঞ্চিত করছে, এখন তোরে আজকে আমরা মাইরে ফেলাম এটা কয়ে গাড়ি থেকে নামিয়ে অনেক মারধর করছে, মাথায় কোপ দিছে, পায়ে ভাঙে গেছে। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা এবং ৮ মাসের শিশু। পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় ৩ বছর ধরে ভাড়া থাকেন ইতালি প্রবাসী যতীন বারুই, স্ত্রী মিষ্টি বারুই। গতকাল বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস ও তার পরিবার। পরে মধ্যরাতে মিষ্টির ফোন পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টিকে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সরকারি ডাকঘরে জমা রাখা মানুষের কষ্টার্জিত সঞ্চয়, সেই অর্থই যদি লোপাট করেন ডাক বিভাগের সামান্য নিরাপত্তা কর্মী, তাহলে পুরো ব্যবস্থাপনা নিয়ে উঠবে প্রশ্ন। বরিশাল প্রধান ডাকঘরের আর্ম গার্ড আলাউদ্দিনের বিরুদ্ধে উঠেছে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। লুট করা অর্থ গড়ে তুলেছেন বাড়ি, জমি আর শিল্প প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে ভুয়া কাগজপত্রে ব্যাংক ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। দুদক মামলা করলেও বিভাগীয় ব্যবস্থায় কেন ধীরগতি, সেই অনুসন্ধান করেছেন সহকর্মী কাউসার হোসেন। দিনমজুর আলাউদ্দিনের ডাক বিভাগে চাকরি হয় ২০০১ সালে। অভিযোগ রয়েছে, চাকরিতে যোগ দেওয়ার কয়েক বছরের মধ্যেই বদলে যেতে থাকে তার আর্থিক অবস্থা। কুড়ে ঘরের জায়গায় তৈরি করেন দোতলা বাড়ি। চলছে আরও একটি বহুতল ভবনের নির্মাণ কাজ। কিনেছেন একরের পর একর জমি। সরকারি কর্মচারী হয়েও নিজের নামে গড়ে তুলেছেন বন্ধু অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ও বন্ধু কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে 2টি প্রতিষ্ঠান। সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য বিভাগে কর্মরত বড় ছেলে হাসান মাহমুদ রাব্বিকে। তার সেই সময় কিচ্ছু ছিল না। পরবর্তীতে তার যে সময় পোস্ট অফিসে চাকরি হইলো, ঠিক আছে, সে রাতারাতি বড় লোক হয়ে গেছে। সবাই বলতেছে আলাউদ্দিনের চেরাক পাইছে। এই অবস্থা ডে বাই ডে দেখতাম পরিবর্তন। বন্ধু ফুড অ্যান্ড বেভারেজ নামে একটা প্রতিষ্ঠান আমাদের বরিশালে আছে। এটা খাদ্যপণ্য সহ কয়েকটি প্রোডাক্ট এরা তৈরি করে। তো এটার মালিক হলো জনাব আলাউদ্দিন শিকদার। হঠাৎ বিপুল সম্পদের উৎস খুঁজতে গিয়ে যমুনার অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন আলাউদ্দিন। সেই প্রভাব কাজে লাগিয়ে হন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। এরপর তার নজর পড়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা পোস্ট অফিসে। অভিযোগ, সেখান থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন আলাউদ্দিন। ২০ লাখ টাকা রাখার পরে সে আমাকে ছোট্ট একটা চিরকুট দেয়। চিরকুট দেওয়ার পরে বলে যে তুমি সামনের মাসে এসে তুমি বই নিয়ে দিই, কিন্তু সে বই আর আমাকে দেয় না। আলাউদ্দিন ওনার কাছে টাকা জমা দেওয়া হয়েছে, বাট উনি টাকাটা ডাক অফিসে জমা দেয় নাই। তো আমরা যখন টাকা উত্তোলন করতে আসছি, দেখি টাকা নাই। ৯,৫০,০০০ টাকার মতো ওই যে আলাউদ্দিনের কাছে। তারপর সে টাকা এখানে জমা না দিয়া টাকাটা সে আত্মসাৎ করছে। আমরা রাজি ছিলাম না। আমরা কেন্দ্রিক এগুলো এটা আসলে তো কামাল, এই কামাল সরাইয়া করিয়ে কেমন করিয়া আইছে।
অর্থ আত্মসাতের ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুদক। তবে অভিযুক্ত আলাউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডাক বিভাগের ধীর গতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে আমরা যে অনিয়মগুলো পেয়েছিলাম সেগুলোর উপর ভিত্তি করে দুদকে আমরা অভিযোগ দায়ের করি। তো সেটা দুদক কার্যালয়ে ওরা এটা নিয়ে কাজ করতেছে, ওরা একটা মামলার ইজাহারও দায়ের করছে। 3 বার ব্যক্তিগত শুনানির জন্য পত্র দেওয়া হলো, তিনি ব্যক্তিগত শুনানিতে আসেন নাই। এর প্রেক্ষিতে আমরা তদন্ত টিম গঠন করি এবং দ্বিতীয় অভিযোগনামা জারির প্রস্তুতি চলছে। এছাড়া অভিযোগ আছে স্ত্রী কোহিনুর বেগমের নামে ভুয়া কোম্পানির কাগজপত্র করে ইসলামী ব্যাংক থেকেও নিয়েছে প্রায় কোটি টাকার ঋণ। পরে ঋণ খেলাপি হওয়ায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মূলধন ছিল 70 লক্ষ টাকা, খেলাপি অনেক আগেই হয়ে গেছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, মামলা 2টা করেছিলাম, আর বাকি যেটা আছে সেটা এখন চলমান। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে শায়েস্তাবাদ উপ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কথা হয় তার ছেলে হাসান মাহমুদ রাব্বির সঙ্গে। আমি কিছু জানি না সে আদর নিয়েছে নাকি, সেটা সত্যতা যত প্রমাণ হয় এটা আপনার ডাকঘরে একটু আলাপ করতে হবে, প্রধান ডাকঘরে। নিজেকে রক্ষায় ঘনিষ্ঠ এক আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আলাউদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে বরিশাল আদালত চত্বরে পৌঁছে যমুনা টেলিভিশন। সেখানে আলাউদ্দিনকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আপনার বিরুদ্ধে পোস্ট অফিসের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না। গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনাও করছেন আলাউদ্দিন। বরিশাল পাসপোর্ট অফিস থেকে পাওয়া এই নথি বলছে 2023 সালে নিজ নামে পাসপোর্ট করেছেন আলাউদ্দিন। অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন রয়েছে তা আরও জোরালো হলো। আলাউদ্দিন যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে তাই তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ঈদ ঘিরে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু দুটি সড়কের সংস্কার কাজ চলমান থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। আশঙ্কা ঈদের ছুটি শুরু হলে আরও তীব্র হবে এই সংকট। সড়কের কোথাও চলছে খোরাখুরি, কোথাও আবার রাখা হয়েছে মালামাল। সরু লেনে প্রতিদিনই দীর্ঘ যানজট ভোগান্তি বাড়িয়েছে। গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত এশিয়ান হাইওয়ে 6 লেন ও কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনের উন্নয়ন কাজ চলমান। বিশেষ করে রূপগঞ্জের একাধিক অংশে খোরাখুরি ও সরু লেনে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। প্রায়ই বিকল হচ্ছে যানবাহন। 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। ঈদ ঘিরে সড়কে বাড়তি চাপ, ভোগান্তি আরও বাড়বে বলে শঙ্কা করছেন চলাচলকারীরা। এই 3 ঘন্টা আমি বসে রয়েছি, যখন এতক্ষণ আবার শুনতে পারো ব্যাক করে পড়তাম। তো এখানে রাস্তার কাজ চলতেছে বিদায় আরো জ্যামের প্রবণতাটা বাড়ছে। আমরা চাই রাস্তার কাজ একটু দ্রুত শেষ করা হোক। আমরা যারা গাড়িওয়ালারা আছি অনেক ব্যবসায়ী আছি, অনেক আগে 400-500 টাকা পাইতাম, অনেক 200-300 টাকা পাই না। মালিক জানা থাকে গাড়িতে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে জেলা পুলিশ। ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। যানজট নিরসনে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবে স্বেচ্ছাসেবীরাও। আমরা হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, আমাদের জেলা পুলিশ, পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি যে স্বেচ্ছাসেবক কিছু নিয়োগ দিয়ে যতটা সম্ভব আমরা যেন জনদুর্ভোগ কমাতে পারি এবং যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের যেতে পারে। ঢাকা থেকে সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলের 13 জেলার মানুষের যাতায়াত ছাড়াও চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী বেশিরভাগ পণ্যবাহী ট্রাক চলাচল করে এই পথে। ফলে ঈদ ঘিরে বাড়তি চাপ সামলাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি যাত্রী ও চালকদের। তাপস সরকার, যমুনা নিউজ। আন্তর্জাতিক সংবাদ। ঘড়ির কাঁটা টিকটিক করছে, ফুরিয়ে আসছে সময়। ইরানের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে শান্তি চুক্তির জন্য তেহরানের নেতাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। নয়তো কোনো কিছুই অবশিষ্ট থাকবে না বলে হুঁশিয়ারি দেন। ইরান আগের চেয়েও ভালো প্রস্তাব দেবে বলে প্রত্যাশার কথাও জানান এক সাক্ষাৎকারে। মঙ্গলবার সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সাথে জরুরি বৈঠক করবেন ট্রাম্প, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম এক্সিওস। এর আগে ইরানের সম্ভাব্য অভিযান সংক্রান্ত আলোচনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছেন ট্রাম্প।
এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও করেছেন ফোন আলাপ। দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি বৈঠকের পর আলোচনায় ঐতিহাসিক তথ্য থুসিডাইসিস ট্র্যাপ। সম্প্রতি বৈঠকটিতে এই পরিভাষা ব্যবহার করেন চীনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র চীনের এই ফাঁদে পড়া উচিত নয় বলে সতর্ক করেন তিনি। মূলত দুই শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা যাতে যুদ্ধে না গড়ায় সেই বিষয়ে সতর্ক করতেই আলোচিত এই থিওরির প্রসঙ্গ টানেন শি জিনপিং। বিশ্ব রাজনীতির উত্তাপ যেন আবারও জমে উঠেছে চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকে। ইতিহাস, তত্ত্ব আর বর্তমান ভূ রাজনৈতিক টানাপোড়েনে বেইজিংয়ের এই বৈঠক হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাচীন গ্রিসের পেলোপনেশিয়ান যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। খ্রিস্টপূর্ব 431 অব্দের এথেন্স স্পার্টা সংঘাতের উদাহরণ দিয়ে তিনি ইঙ্গিত দেন আধিপত্য বিস্তারের ইতিহাস আজও বিশ্ব রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক। ভূ রাজনীতির বহুল আলোচিত থুসিডাইসিস ট্র্যাপ তত্ত্বের ধারণাটি জনপ্রিয় করেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম অ্যালিসন। তার ডেস্টিনড ফর ওয়ার গ্রন্থে এই ধারণা বিশ্লেষণ করা হয়, যা মূলত প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডিসের পর্যবেক্ষণ থেকে এসেছে। এই তত্ত্বের মূল কথা, যখন কোনো উদীয়মান শক্তি কোনো প্রতিষ্ঠিত শক্তিকে হটিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে তখন প্রায়ই এর পরিণতি হয় যুদ্ধ। সমসাময়িক বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতাকে এই তত্ত্বের সবচেয়ে বাস্তব উদাহরণ হিসেবে দেখা হয়। চীনের দ্রুত উত্থান চ্যালেঞ্জ করছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈশ্বিক প্রভাবকে। পর্যবেক্ষকরা বলছেন বহু বছর ধরে এই শব্দ ব্যবহার করে আসছেন শি। তবে ট্রাম্পের সফরকালে এই তত্ত্বের অবতারণার উদ্দেশ্য হতে পারে তাইওয়ান প্রশ্নে নিজেদের অবস্থান আগে ভাগেই জানান দেওয়া। বৈঠকে তাইওয়ান ইস্যুকে সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে তুলে ধরে চীন সতর্ক করে দেয় এ বিষয়ে কোনো ভুল পদক্ষেপ দুদেশের সম্পর্ককে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে সামাজিক মাধ্যমে জানান চীনের সাথে সম্পর্ক আরও শক্তিশালী ও ইতিবাচক করার বিষয়ে আশাবাদী তিনি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।